ক্যাশলেস অর্থনীতি ও দেশীয় শিল্প সুরক্ষায় জোর বাজেটে নতুন কর শুল্ক প্রস্তাব, পরিবেশ বান্ধব বিনিয়োগে বিশেষ গুরুত্ব। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের উত্তপ্ত বাক্য বিনিময়, দেশকে অস্থিতিশীল করার পায়তারা বলছেন অর্থমন্ত্রী। এবং নতুন সরকারের ১০০ দিন পার হলেও ভারতের সঙ্গে সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়নি, দ্য হিন্দুর প্রতিবেদন। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। ২০২৬-২৭ অর্থ বছর বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, প্রযুক্তি নির্ভর উৎপাদন, ক্যাশলেস লেনদেন এবং পরিবেশ বান্ধব বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক সুবিধা দেওয়ার পাশাপাশি কিছু পণ্যে নতুন করও আরোপ করা হচ্ছে। দেশে বর্তমানে বেকার জনগোষ্ঠী ২৭ লাখ ছাড়িয়েছে। বেকারত্বের হারও এখন ৪.৬৩% ঘরে। বিপুল এই কর্মহীন মানুষকে কাজে লাগাতে দেশীয় শিল্প বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, যে কারণে এবারের বাজেটে থাকছে একাধিক প্রণোদনা ও শুল্ক ছাড়। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য বলছে, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তি নির্ভর উৎপাদনে থাকছে বিশেষ সুবিধা। এসব পণ্যের কাঁচামাল আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক ও কর অব্যাহতি পাচ্ছেন উদ্যোক্তারা। ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিন আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। একই সঙ্গে আগাম কর থাকছে না। স্টার্ট আপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য টার্নওভার ট্যাক্সও মওকুফ করা হচ্ছে বাজেটে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কমানো হচ্ছে কর হার। $২৫,০০০ মূল্যের ইভিতে কর হার থাকছে ৬৪% এবং $৫০,০০০ মূল্যের ইভিতে ৮০%। এছাড়া ১৮০০ সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। প্রসাধনী পণ্যের দাম কমাতে লিপস্টিক আমদানির শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে $৪০ থেকে কমিয়ে $৩০ নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে লোশন, ফেস ক্রিম এবং ফেস ওয়াশ আমদানির শুল্কায়ন মূল্য $১০ থেকে কমিয়ে করা হচ্ছে $7। এদিকে রাজস্ব আয় বাড়াতে তামাকজাত পণ্য, বিলাসপণ্য, অ্যালকোহলের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ানো হচ্ছে। এছাড়া সম্পদ কর চালুর পাশাপাশি প্রথমবারের মধ্যে অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা ঢেউ গড়ালো জাতীয় সংসদে। ব্যাংকের দখল, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন, ঋণ নিয়ে লোপাট সহ নানা বিষয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে সরকারি ও বিরোধী দলের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গ্রাহকের আড়ালে আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করছে জামায়াত। ইসলামী ব্যাংক থেকে একটি দলকে বড় অঙ্কের নির্বাচনী তহবিল দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে জামায়াত নেতারা অভিযোগ করেন, সরকার ইসলামী ব্যাংককে ধ্বংসের পায়তারা করছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে গ্রাহক ফোরাম। বেসরকারি এই ব্যাংকের ইস্যু নিয়ে এবার উত্তপ্ত জাতীয় সংসদ। মঙ্গলবার ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ আনেন বিরোধী দলীয় নেতা। পরে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের দাবি, পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে আবারও ধ্বংসের পায়তারা চলছে। ইসলামী ব্যাংক শুরু থেকে আজ পর্যন্ত দেখার পরে রিপোর্টটা এখানে আসুক পার্লামেন্টে, তখন এই যে গভর্নমেন্ট চেঞ্জ, অন্যান্য চেঞ্জ যদি প্রয়োজন হয় আমরা একসাথে সেটা করব। কিন্তু ওনাদের বক্তব্যের যে স্পিরিট, আমরা টোটালি ডিফারেন্ট এটা মনে করি। সম্প্রতি চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে আসে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের আড়ালে আন্দোলন করছেন জামাত নেতাকর্মীরা। এবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন, পর্দার আড়াল থেকে জামাতে ইসলামের লোকেরাই গ্রাহক বলে আন্দোলন করছে। ইসলামী ব্যাংক ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে। ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। গ্রাহকদের, আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ইসলামী ব্যাংক ইস্যুতে বানোয়াট বয়ান দিয়ে সরকার আবারও এস আলমের ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দাঁড়ান অর্থমন্ত্রী। বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে জামাত দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এই যারা উইথড্র করে চলে গেল এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে, এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি, কোন কোন শক্তির হাত আছে। তারা চায়, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়। ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না মাননীয় স্পিকার। ইসলামী ব্যাংক নিয়ে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে সরকার সতর্ক আছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, তাদেরকে সরকার ধৈর্যের সাথেই মোকাবেলা করছে। অসম্ভব টলারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। শেরপুর সীমান্তে পশ্চিম ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। তাদের সহযোগিতায় যোগ দিয়েছেন স্থানীয়রা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। সম্প্রতি বিজিবি ও স্থানীয়দের বাধায় 5 জনকে বাংলাদেশে পুশিনে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 42 কিলোমিটার দীর্ঘ স্থল ও নদী সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে বাড়তি টহল ও সার্বক্ষণিক নজরদারি। রামচন্দ্রকুড়া, হাতিপাগার, বারোমারি, নকশি, হলদিগ্রাম, তাওয়াকুচা, চকিদার টিলা ও কর্ণঝোড়া বিওপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। সীমান্ত সুরক্ষার লড়াইয়ে বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে টহল দিচ্ছে সীমান্তবর্তী এলাকার স্থানীয় গ্রামবাসীরা। কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে সেজন্য রয়েছে বিশেষ টহল। যদি কোনো সন্দেহভাজন লোক দেখেন বা ভারতের ওপার থেকে নিয়মিত মাইকিং, উঠান বৈঠক আর সচেতনতামূলক সভার মাধ্যমে সতর্ক করা হচ্ছে সীমান্তবাসীকে। সন্দেহভাজন কোনো ব্যক্তি নজরে এলে দ্রুত তা বিজিবি সদস্যদের কাছে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কোনো সন্দেহভাজন ব্যক্তি তোমাদের চোখে পড়ে, রাতে হোক কিংবা দিনে হোক, তাহলে তৎক্ষণাৎ তোমরা আমাদেরকে অবহিত করবা, যাতে আমরা শনাক্ত করতে পারি যে লোকটা কি ভারত থেকে আসলো না বাংলাদেশি লোক। বিজিবি আমাদের সঙ্গে এটা পরামর্শ করতেছে এবং যাতে ঢুকতে না পারে শীঘ্র আমাদেরকে অবগত করুক, এবং অন্যান্য যা প্রশাসন আছে আমরা অবগত করবো, ওনাদেরকে জানাবো। অল্প কটা বিজিবি সহ আমরা সারা রাত আমাদের বর্ডার এলাকা পাহারা দেই। স্থানীয়রা বলেন, সীমান্ত নিরাপত্তা কেবল বিজিবিদের একার নয়, তাদেরও দায়িত্ব। অবৈধভাবে লোক প্রবেশ করে আমরা যদি তাদেরকে দেখতে পাই, তাদেরকে অবশ্যই বিজিবির কাছে হস্তান্তর করব। আঙ্গর দেশের তো আমরাই থাকতারি না, ঘেরা যদি আমরা কই থাকাম। সীমান্তে পুশিনের অপচেষ্টা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথা জানিয়েছে বিজিবি। আমাদের সীমান্তে যদি কোনো প্রকারের কোনো অপরিচিত লোক আসে, আমরা তাকে আমাদের আইনের যা আছে আমাদের আইন অনুযায়ী তাদের সাথে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। গত শুক্রবার নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন 1118 নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী সম্মিলিত বাধায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বাংলাদেশে নতুন সরকার গঠনের 100 দিন পার হলেও ভারতের সঙ্গে সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়নি। ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু বলছে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা বা গঙ্গার পানি চুক্তির মতো জরুরি বিষয়গুলো এখনও অমীমাংসিত। উল্টো অবৈধ অভিবাসন নিয়ে দিল্লির কঠোর অবস্থান এবং পানি বন্টন চুক্তি নবায়নে অগ্রগতি না হওয়ায় দুই দেশের সম্পর্কে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই 2 দফায় উচ্চ পর্যায়ের বার্তা পাঠায় ভারত।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে গত 31শে ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর পরপরই মোদির আমন্ত্রণপত্র নিয়ে আসেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে এমন কূটনৈতিক সৌজন্যতা দেখালেও নীতিগত কোনো পরিবর্তন আনেনি দিল্লি, এমনটাই বলা হচ্ছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, বিএনপির নীতি নির্ধারকদের মতে ট্রানজিট ও ভিসা স্বাভাবিক করার মতো ইতিবাচক পদক্ষেপ দিল্লির আগেই নেওয়া উচিত ছিল। ভারত কোনো আগাম সুবিধা না দেয়ায় এক প্রকার বাধ্য হয়েই সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছে ঢাকা। বিশেষ করে দেশের ভেতরে জামাত এবং ভারত বিরোধী ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক চাপ সামলে দিল্লির সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া তারেক রহমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সম্পর্ক সহজ করতে শেখ হাসিনা ইস্যুতেও নিজেদের অবস্থান নমনীয় করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের কট্টর অবস্থান থেকে সরে এসে দলটির জ্যেষ্ঠ নেতারা বোঝানোর চেষ্টা করছেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা হবে না। ঢাকা নমনীয় হলেও দিল্লির আচরণে তার প্রতিফলন নেই। আসাম ও পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী নিয়ে আক্রমণাত্মক বক্তব্য এবং সেখানে আশ্রিত শেখ হাসিনার ধারাবাহিক বক্তব্য বাংলাদেশের সরকারের মধ্যে ইতিমধ্যে হতাশা তৈরি করেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিধানসভা নির্বাচনে রাজনীতিকদের দেয়া বক্তব্য পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না। দিল্লির এমন আশ্বাসের পরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া অবস্থান এক ধরনের বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি করেছে। তবে রাজনৈতিক টানাপোড়েনের চেয়েও বড় সংকট গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই চুক্তি নবায়ন না হলে চরম ঝুঁকিতে পড়বে দেশের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কৃষিকে মারাত্মক সংকটে ফেলবে, যা দেশের ভঙ্গুর অর্থনীতির ওপর বড় আঘাত হানতে পারে। এদিকে দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় 600 শিশুর মৃত্যু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এমনিতেই চাপে রয়েছে সরকার। এর ওপর বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতি সংকটকে আরও জটিল করেছে। এই অবস্থায় চলতি বছরের মধ্যে গঙ্গার পানি চুক্তি নবায়ন করতে না পারলে রাজনৈতিক চাপ আরও বাড়বে। আর তাই দিল্লির কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে জুনের শেষেই মালয়েশিয়া ও চায়না সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। পূর্ণাঙ্গ ঘোষণা করা হলেও বাস্তবে এখনও অপূর্ণ রয়ে গেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের মর্যাদা পেলেও বন্দরটিতে এখনও মেলেনি আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় বাণিজ্যিক সেবা। ফলে বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। চলতি অর্থ বছরে 2064 কোটি টাকার বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে প্রায় 800 কোটিরও বেশি টাকা ঘাটতির আশঙ্কা করছে কাস্টমস কর্তৃপক্ষ। নামে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে ঘিরে সরকারের বড় বড় পরিকল্পনা থাকলেও অবকাঠামো ও সেবার চরম সীমাবদ্ধতায় দিন দিন কমছে এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস চালুর পর চলতি বছরের এই বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 2068 কোটি 89 লাখ টাকা। তবে অর্থবছর শেষে এই আদায়ের অঙ্কটা নামতে পারে মাত্র 1200 কোটিতে। একসময় প্রতিদিন যেখানে 300 থেকে 400 পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করত, অবকাঠামোগত সংকটে এখন তা নেমে এসেছে 100 ঘরে। এখানে ইকুইপমেন্ট নেই, কোনো মেশিনারিজ ঢুকবে, কেমিক্যাল ঢুকবে, লোড আনলোডের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ টাকা একদম লস, এজন্য এরা ব্যবসা করতে পারছে না। কার্যক্রমে ধীরগতির কারণে আয় কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে এখানকার শ্রমিক ও ট্রাক চালকরা। 120 গাড়ি 80 গাড়ি এমন গাড়ি ঢোকে, এ থেকে আমাদের শ্রমিকরা অনেক কষ্টে আছে। 6000-এর মতো কর্মচারী এখানে কাজ করে খায়। আজকে আমাদের অবস্থা খুবই ভালো না। অবকাঠামোগত কোনো উন্নয়ন না করে হুটহাট উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় বাস্তবতার সঙ্গে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। আগের সময়ে যে মাল আমদানি হতো, বর্তমান সময়ে সেই একই মাল ধারাবাহিকতায় আমদানি হচ্ছে, যার জন্য ভোমরা বন্দরের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে না। রাজস্ব বোর্ড কর্তৃক যে রাজস্ব টার্গেট দেওয়া হয়েছে, সে রাজস্ব টার্গেট পূরণ করা সম্ভব হবে না। কাস্টমস কর্তৃপক্ষ অকপটে স্বীকার করছে প্রয়োজনীয় আধুনিক সুযোগ সুবিধা না থাকায় বর্তমানে এই বন্দরের মোট সক্ষমতার মাত্র 30% ব্যবহার করা হচ্ছে। শেড ফ্যাসিলিটি বা বন্দর ফ্যাসিলিটি অবকাঠামো সে অর্থে নাই, সেহেতু এখানে ব্যবসায়ী বৃন্দরা এবং সিএনএফ কর্তৃপক্ষরা আসলে তাদের
কাঙ্ক্ষিত সেবাটা আসলে সে অর্থে পাচ্ছে না। অবকাঠামো নির্মাণ, বড় ট্রাক টার্মিনাল স্থাপন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পটি 2028 সালের মধ্যে শেষ করার কথা থাকলেও এখনো মূল নির্মাণ কাজই শুরু হয়নি। স্টেক হোল্ডার আছে যাদের অভিযোগ ছিল যে আমদানি কার্যক্রম তাদের বসার নাই, সুযোগ নাই, তার সেরকম বসতে পারে না, শেড নাই, অথবা অন্য যারা স্টেক হোল্ডার আছে শ্রমিকদের আমরা সমস্ত ফ্যাসিলিটি এখানে ইনকর্পোরেট। ভোমরা স্থলবন্দরের 4টি শ্রমিক সংগঠনে নিবন্ধিত প্রায় 6,000 শ্রমিক সরাসরি কাজ করেন। এছাড়া C&F এজেন্ট, সাধারণ কর্মচারী ও পরিবহন খাতসহ প্রায় 20,000 মানুষের জীবিকা সরাসরি নির্ভর করছে এই বন্দরের ওপর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সকালের বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। হরমুজ প্রণালীর কাছে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বুধবার দেশটির হরমুজগান বন্দর, আব্বাস, কাশেম, সিরিক, মিনাপ সহ বেশ কয়েকটি শহর ও বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াশিংটনের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, নতুন করে হামলায় ইরানের প্রতিরক্ষা রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে সেন্টকম। এতে দক্ষিণাঞ্চলের দুটি পানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। জবাবে বাহরাইনে আমেরিকার 5th ফ্লিটের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে IRGC। এর আগে সোমবার হরমুজ প্রণালীতে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জন্য তেহরানকে দায়ী করে শক্তিশালী পাল্টা আক্রমণের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিরাপদে থাকতে চাইলে আমেরিকার বাহিনীকে অঞ্চলটি ত্যাগের পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কোনো হুমকি বা হামলার জবাবে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।